বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় নামে। দেখো, আজকে আমরা গত পর্বে করেছিলাম মির্জাপুর ক্যাডেট কলেজ টাঙ্গাইল এর এমসিকিউ প্রশ্নের সমাধান 2025-এর। আজকে আমরা যেটি করবো সেটি হচ্ছে হবিগঞ্জ সরকারি কলেজ। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় নির্বাচনী পরীক্ষা 2025 বহু নির্বাচনী প্রশ্নের সমাধান আজকে করব। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ এর টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল সেটির আজকে সমাধান করব। তাহলে তোমরা দেখো, এখানে টেস্ট পেপারের মধ্যে দেওয়া আছে। দেখো যে 1 নম্বরের প্রশ্নটি হলো যে তোমার যে কিউ সকল মূলদ সংখ্যার সেট হলে কিউ সি সকল অমূলদ সংখ্যার সেট হলে নিচের কোনটি সঠিক? নিচের কোনটি তোমার সঠিক? এটি বের করতে হবে। 1 নম্বরে হচ্ছে তোমার অপশন যে কিউ সি উপসেট, আর 2 নম্বরে হচ্ছে দেখো কিউ সি উপসেট হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যার সেট, এন্ড 3 নম্বর অপশনটি হচ্ছে তোমার কিউ এর উপসেট জেড, শুধুমাত্র এইখানে বোঝানো হচ্ছে যে পূর্ণ সংখ্যার সেট কিউ আমরা জানি। 4 নম্বর অপশনটি হচ্ছে কিউ সি শুধুমাত্র উপসেট কিউ। কাজেই আমরা এখানে দেখতেই পাচ্ছি যে সকল বাস্তব, অবাস্তব, মূলদ, অমূলদ সংখ্যার যে সেট বোঝানো হচ্ছে সেটি হচ্ছে তোমার, আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বরের যে সেটটি সেটি হচ্ছে তোমার সকল বাস্তব, অবাস্তব, অমূলদ সংখ্যার সেট যদি হয় সেটি হচ্ছে তোমার সকল অমূলদ সংখ্যার সেট এবং বাস্তব সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট, সকলগুলো মিলে যে সেট এইখানে। তাহলে আমরা সবচেয়ে সঠিক উত্তরটি হচ্ছে সকল অমূলদ সংখ্যার সেট হলে তাহলে নিচের কোনটি সঠিক? তাহলে আমরা 1 নম্বর অপশনটি সঠিক আমরা দিতে পারি। এটি হচ্ছে সকল অমূলদ সংখ্যার সেট, উপসেট, বাস্তব সংখ্যার সেট, মূলদ সংখ্যার, অমূলদ সংখ্যার সেট, সকল সংখ্যার সেট এখানে বোঝানো হচ্ছে। তাই এই অপশনটি এটি আমরা মোটামুটি তোমাদের সবচেয়ে সঠিক বলে আমরা ধরে নিতে পারি। ওকে, তাহলে দেখো এটি আমরা শেষ করে দিলাম, এখানে সমাপ্ত। এটি মুখোমুখি, এটি তোমার পাঠ্য বইয়ের মধ্যে আছে। তাহলে দেখো যে এখন আমরা যে 2 নম্বর অপশনটি হচ্ছে সেটি হলো তোমার যে এক্স 2-এ দেওয়া আছে যে এক্স সমান 1 2 3। এখানে দেখো এ বি সি হলে এক্স এর প্রকৃত সেট কয়টি? এত হলে এক্স এর প্রকৃত, দেখো প্রকৃত উপসেট কয়টি? এখানে তোমার যেহেতু এক্স সেট
প্রকৃত উপাদান তিনটি, খ অপশানে আমার দেওয়া আছে চারটি, ছয়টি, গতে দেওয়া আছে 60টি, আর ঘতে দেওয়া আছে 8টি। তাহলে এখানে এর প্রকৃত উপসেট, তাহলে আমরা প্রকৃত উপসেটের সূত্র জানি। তাহলে ব্যাখ্যা দেখো, ব্যাখ্যা, তথ্যটা ব্যাখ্যা হচ্ছে যে এখানে আমরা তো জানি যে প্রকৃত উপসেট 2 টু দি পাওয়ার n-1। তাহলে n হচ্ছে এখানে সেটের উপাদান সংখ্যা, খেয়াল করো 1 2 3, তাহলে এখানে সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3, n এর মান 3 -1, 3 টু দি পাওয়ার 3 মানে 8 -1, তাহলে এখানে প্রকৃত উপসেট হলো তোমার 60টি। তাহলে 3 নম্বর অপশনটি হচ্ছে সঠিক উত্তর। আশা করি এটি বুঝতেই পেরেছ। ওকে, তাহলে এটি আমরা মনে মনে হিসাব করে পরীক্ষায় উত্তর দিতে পারি। বড় জোর 5 থেকে 6 সেকেন্ড লাগবে আশা করি। তাহলে এটি মুছে নাও। আমরা যাই 3 নম্বর প্রশ্নের সমাধানে। তাহলে দেখো 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, এইখানে দেখো যে 3 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে যে সাইন বি দেওয়া আছে, সাইন 5b ইকুয়াল টু cos 5b, এটি কিন্তু দেওয়া আছে। তাহলে বি কত, এত হলে প্রশ্নটা হলো যে বি সমান কত। 1 নম্বর অপশন দেখো যে আমরা দেখতেই পাচ্ছি যে 1 নম্বর অপশন 9 ডিগ্রি, 2 নম্বর অপশনটি হচ্ছে 18 ডিগ্রি, 3 নম্বর অপশন তোমার দেখো 45 ডিগ্রি, 4 নম্বর অপশন দেওয়া আছে 60 ডিগ্রি। কাজেই আমরা এখন উত্তরগুলো বের করি, দেওয়া থেকে শুরু করি। দেখো তত্ত্ব ব্যাখ্যা, এইখানে দেখো সাইন 5b ইকুয়াল টু কস তোমার 5b, বা দেওয়া আছে থেকে আমরা যদি উভয় পক্ষকে ভাগ দেই cos 5b দ্বারা, তাহলে দেখো cos 5b ভাগ দাও, তাহলে এদিকে হলো 1, cos দ্বারা আমরা ভাগ দিলাম উভয় পক্ষকে, cos দ্বারা ভাগ করলে তাহলে cos কাটা যায়, cos 5b দ্বারা ভাগ। তাহলে এখন আমরা দেখি যে cos sin θ বাই cos θ, আমরা জানি সাইন 5 এর বিকে যদি থিটা মনে করি, সাইন বাই কস তার মানে হচ্ছে তোমার tan 5 লিখতে পারি। ওকে, আর 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা টেনে যদি উভয় পক্ষে বাদ দাও, তাহলে 5b 45 বা বি কিন্তু আমরা পেলাম 45 বাই হচ্ছে তোমার 5, ভাগ করলে 5 9 45। সুতরাং বি এর মান পেলাম আমরা, যেহেতু প্রশ্নে বলা হচ্ছে যে বি সমান কত, তাহলে বি এর মান আমরা পেলাম 9 ডিগ্রি। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতেই পেরেছ। ওকে, তাহলে দেখো 1 নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। ওকে, দেখো তাহলে আমরা যাই অন্য একটি প্রশ্নের সমাধানে, এটি আমরা মুছে নিতে পারি। ওকে, ধন্যবাদ। দেখো এটি আমরা মুছে নিলাম। এখন যাব দেখো 4 নম্বর প্রশ্নটি, বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ, চাইরে হচ্ছে যে বৃত্তের উপচাপে দেখো অন্তর্লিখিত কোণ, বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ। 1 নম্বর অপশন সূক্ষ্মকোণ সমকোণ দেওয়া আছে, দেখো সূক্ষ্মকোণ। 2 নম্বরে হচ্ছে তোমার সমকোণ। 3 নম্বর অপশনটি হলো
স্থূল কোণ, স্থূল কোণ। 4 নম্বর অপশনটি হলো তোমার প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ। তাহলে দেখো এখানে 4টি অপশন আছে যে বৃত্তের উপচাপে, তাহলে আমরা দেখি অন্তর্লিখিত কোণ, সূক্ষ্ম কোণ, সমকোণ, স্থূল কোণ এবং প্রবৃদ্ধ কোণ দেওয়া আছে। তাহলে আমরা তথ্য ব্যাখ্যা দেখো, ব্যাখ্যাটা হচ্ছে এখানে আমরা যদি একটা বৃত্ত আঁকি, আগে প্রথম দেখো বৃত্তের, যেহেতু বলা হচ্ছে যে বৃত্তের উপচাপ, উপচাপ বলতে বৃত্তের পরিধির কম অংশ আর বেশি অংশ যদি এইটুকু হয় উপচাপ এবি, উপচাপে অন্তর্লিখিত কোণ। তাহলে আমরা দেখি এখান থেকে যদি এই পর্যন্ত আমরা কোণ আঁকি, তাহলে এটি দেখা যাচ্ছে যে সমকোণের চেয়ে বড়, কাজেই এটি হবে স্থূলকোণ। বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণটি হবে তোমার স্থূলকোণ, আর অধিচাপে যদি অন্তর্লিখিত কোণ হবে সেটা হবে তোমার সূক্ষ্ম কোণ। ওকে, আশা করি ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছ। ওকে, তাহলে এটি আমরা বুঝে নিতে পারি। তাহলে চলো আমরা যাই অন্য একটি প্রশ্ন, অর্থাৎ 5 নম্বর প্রশ্নটির সমাধান দেখি। দেখো 5 নম্বরের যে প্রশ্ন সেটি তোমরা দেখো, এখানে দেওয়া আছে 1 থেকে 21 পর্যন্ত সকল বেজোড় সংখ্যার গড় কত। 1 থেকে 21 পর্যন্ত দেখো সকল বিজোড় সংখ্যার গড় কত। 1 নম্বর অপশন, 1 থেকে 21 পর্যন্ত সকল বিজোড় সংখ্যার গড় কত। 1 নম্বর অপশনটি হচ্ছে তোমার 12, 2 নম্বরের অপশন হচ্ছে তোমার 11, 3 নম্বর অপশন হচ্ছে তোমার 10, 4 নম্বরের অপশনটা হলো 10, 9। তাহলে আমরা দেখি যে 1 থেকে 11 পর্যন্ত বেজোড় সংখ্যা গড় কত। বেজোড় সংখ্যাগুলোর গড় যদি আমরা লিখি 1, দেখো প্লাস 3, বেজোড় সংখ্যাগুলো আমরা লিখতে পারি। তথ্য ব্যাখ্যা দেখো বলা হচ্ছে 1 থেকে, তাহলে আমরা লিখতে পারি 1, 3, 5, এরপরে হচ্ছে তোমার ধরো 1, 3, 5, 7, এইভাবে যদি তুমি লেখো 9, আমি পুরাটা না লিখে 21 পর্যন্ত লিখে রাখলাম। 1 থেকে 21 পর্যন্ত। এখানে তুমি যদি আমরা যোগ করি, তাহলে সংখ্যাগুলি আগে যোগ করে দেখি। যোগ করলে হয় তোমার এখানে এ হলো প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা হলো এল, শেষ সংখ্যা হলো মানে শেষ পদ বা শেষ সংখ্যা, এল ইকুয়াল টু তোমার 21। তাহলে এর গড় হচ্ছে বা সমষ্টি, সংখ্যাগুলোর গড়, সমষ্টি বা যোগফল এসএন দিয়ে আমরা লিখতে পারি এন ইন্টু তোমার এন প্রথম পদ মাইনাস বাংলায় যদি তুমি লেখো যে শেষ পদ মাইনাস প্রথম পদ এন ইন্টু এন প্লাস 1। তাহলে পদ সংখ্যা হচ্ছে কয়টি এখানে দেখো, গণে গণে দাও। যেমন 1, 2, 3, 4, তাহলে 1, 2, 3, 4, 5, এরপরে 11। এইভাবে আমরা বের করতে পারি যে এর পদ সংখ্যা কয়টা, সেটা আমরা আগে বের করে নিই। দেখো এখানে আমরা পদ সংখ্যা বের করি, তারপরে সমষ্টি নির্ণয় করি। দেখো পদ সংখ্যা হইল তোমার পদ সংখ্যা এন ইকুয়াল টু শেষ পদ হচ্ছে তোমার 21 মাইনাস প্রথম পদ 1, আর এইখানে যোগ 1, ডিফারেন্স হচ্ছে তোমার ডিতে হলো তোমার ডিফারেন্স আমরা বের করতে পারি 3 মাইনাস 1, তাহলে 2। এই তাহলে আমরা লিখতে পারি 20/2 যোগ 1, 10 যোগ 1, তাহলে কথা হলো 11। তাহলে পদ সংখ্যা হচ্ছে 11টা।
তাহলে 11টা যদি পদ সংখ্যা হয়, সুতরাং সমষ্টি এস আমরা লিখতে পারি n ইন্টু n প্লাস 1, তারপরে বাদ দাও 2, 11 যোগ 1 2 12, তাহলে হইল 11 যোগ গুণন 12 2 ভাগ দিলে 6 11 হচ্ছে তোমার 66। তাহলে সংখ্যাগুলোর সমষ্টি 66 এখন, অর্থাৎ গড়, সুতরাং নির্ণয় গড় হবে, গড় যেহেতু 6টি সংখ্যার যোগফল পেলাম আমরা, দেখো 11টি সংখ্যার যোগফল, সংখ্যা হলো 11টি, তাহলে গড় হচ্ছে মোট এস হইল মোট সংখ্যা, এন হইল মোট সংখ্যা কটা, মোট সমষ্টি হইল তোমার 66 আর এন হইল 11 দিয়ে ভাগ দাও, 6 11 কত 66। এখানে দেখো এত সংখ্যাগুলোর যোগফল, এক থেকে তো সকল বেজোড় সংখ্যার গড় কত, তাহলে বেজোড় সংখ্যার গড় এই হলো একটা পদ্ধতি আমরা বের করতে পারি, অথবা দেখো আমরা দেখি যে আমরা যদি সংখ্যাগুলো, এটি একটি পদ্ধতি, আমরা গড় পেলাম, দেখো 11, আবার যদি তুমি লেখো 21 পর্যন্ত না লিখে যদি আমরা লিখতে থাকি 11 পরে লিখতে পারি আমরা 13 পরে 15 পরে আমরা লিখতে পারি দেখো 17 পরে লিখতে পারি 19 পরে এই হলো 21, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমরা মোট সংখ্যা পেলাম কয়টা, দেখো এই হলো একটা পদ্ধতি। এখানে আমরা বিজোড় সংখ্যাগুলি আগে যোগ দিলাম, তাহলে আমরা যদি এখন ক্যালকুলেটর যে সংখ্যাগুলোর যোগফল, অর্থাৎ সংখ্যাগুলোর যোগফল, সুতরাং সংখ্যা লেখাগুলোর যোগফল আমরা লিখতে পারি, তাহলে দেখো আমরা সরাসরি সংখ্যাগুলির যোগফল লিখতে পারি। দেখো কত হচ্ছে, এখানে 11টি সংখ্যা আছে, 11টি সংখ্যার যোগফল আমরা বের করতে পারি। এক যোগ 3 যোগ 5 যোগ 7 দেখো যোগ 9 যোগ 11 যোগ 13 যোগ 15 যোগ 17, এরপরে দাও যোগ হইল তোমার 19, এরপরে যোগ দাও 21, এই 121 হচ্ছে সংখ্যাগুলোর, দেখো 121 আমরা পেলাম, সংখ্যাগুলোর যোগফল হচ্ছে তোমার 121। তাহলে এখানে যদি আমরা গড় বের করি এই সংখ্যাগুলোর যোগফল, তাহলে দেখো সুতরাং গড়, সংখ্যাগুলোর গড় আমরা পেলাম এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 দ্বারা ভাগ দাও, তাহলে আমরা এটা লিখতে পারি 121 ভাগ 11, 11 11 121। অতএব তাহলে সঠিক উত্তর হবে তোমার 11। খ নম্বরের অপশানটি হচ্ছে তোমার সঠিক উত্তর। তাহলে আগের পদ্ধতিটা তোমার ওভাবে কিন্তু ভুল হয়েছিল, এইটি সঠিক পদ্ধতি। তাহলে তোমরা এটি এভাবে বের করতে পারবা আশা করি, যে সংখ্যাগুলোর যোগফল 121 আমরা লিখে দিলাম সংখ্যাগুলো যোগ করে, তারপরে মোট সংখ্যা হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 দ্বারা ভাগ করো, তাহলে গড় পাওয়া গেল 11। কাজে এর উত্তর হচ্ছে অপশানটি হচ্ছে 2 নম্বর অপশানটি সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে।
তাহলে দেখো 11টি এখানে সংখ্যা ছিল। এখন আমরা দেখি যে 5 নম্বর গেল। এখন দেখো 6 নম্বরে অপশন। 6 নম্বরে হচ্ছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 4 হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত ডিগ্রি? সমকোণী দেখো ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 4 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটি কত? হলে ক্ষুদ্রতম কোণের মান কত ডিগ্রি? ক্ষুদ্রতম কোণের মান কত ডিগ্রি সেটি কিন্তু বের করতে হবে। তাহলে দেখো 41 ডিগ্রি 1 নম্বর অপশন, 2 নম্বরে 43 ডিগ্রি 3 নম্বরের অপশন, 45 ডিগ্রি 4 নম্বরের অপশন, 49 ডিগ্রি। এখন এখানে 4টি অপশন দেওয়া আছে। তাহলে তথ্য ব্যাখ্যা দেখো, যে তথ্য ব্যাখ্যা আমরা জানি যে সমকোণী ত্রিভুজের একটি কোণ হচ্ছে তোমার সূক্ষ্মকোণ, অপর কোণ দ্বয়ের মান হচ্ছে তোমার 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি। সমষ্টি 90 ডিগ্রি। তাহলে আমরা জানি দেখো যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের সমষ্টি হলো 90 ডিগ্রি। তাহলে ধরি ক্ষুদ্রতম কোণটি এক্স ধরলাম, ক্ষুদ্রতম কোণের মান কত? এক্স। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, তাহলে অপরটি হবে ক্ষুদ্রতম কোণ, অপর কোণটি হবে অপর কোণটি হবে এখানে 90, দুইটার সমষ্টি যেহেতু হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ক্ষুদ্রতম কোণটা যদি এক্স হয় তাহলে অপরটি হবে 90 থেকে বাদ দিলে এক্স। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, দেখো আবার দুটির পার্থক্য হচ্ছে তোমার মানে বিয়োগফল 4 ডিগ্রি। ওকে, দুটির পার্থক্য হচ্ছে 4 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি, দেখো -90 এক্স মাইনাস হচ্ছে তোমার এক্স, তাহলে 4 ডিগ্রি। এদিকে গেলে তাহলে আমরা -2x 90 4 মাইনাস 90 ডিগ্রি 4 গেলে কথা 46 90 86 ডিগ্রি থাকে। 86, তাহলে -86 আর 2x, এইখানে আমরা পাই x -86 -2, তাহলে আমরা পেলাম 43 ডিগ্রি, অর্থাৎ সূক্ষ্মকোণটি হবে 43 ডিগ্রি। এটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, এখানে তুমি দেখো আমরা জানি যে সমকোণী ত্রিভুজের যদি সমকোণী ত্রিভুজ হয়, এই যে সমকোণী যদি ত্রিভুজটা হয় তাহলে একটি কোণ কিন্তু অটোমেটিক এটা 90 ডিগ্রি। তাহলে এই দুটো মিলা হবে তোমার 90 ডিগ্রি। এই জন্য আমরা আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু ত্রিভুজের 3 কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। কাজেই আমরা ক্ষুদ্রতম কোণটি ধরলাম x, একটি কোণ ধরে নিলাম তোমার এখানে x, আর অপরটা হবে 90 - x। এটুকু তো আশা করি যে বুঝতেই পেরেছো। ওকে।
তাহলে 90 মাইনাস এক্স, এই দুটোর যোগফল যদি 90 হয় তাহলে আমরা এই দুটির বিয়োগফল পার্থক্য বলা আছে তাকে দেখো 4 ডিগ্রি। তাহলে এটি থেকে যদি একটা বাদ দাও তাহলে এদের পার্থক্য হচ্ছে 4 ডিগ্রি। আমরা সমাধান করে পেয়েছি 43 ডিগ্রি। কাজেই অপশনটি হচ্ছে তোমার 43 ডিগ্রি হচ্ছে তোমার সঠিক উত্তর। ওকে, আশা করি তোমরা সবাই এটি বুঝতেই পেরেছ। তাহলে চলো আমরা যাই অন্য একটি প্রশ্নের সমাধানে। এটি মুছে নাও। ওকে, এইবার দেখো যে আমরা দেখো এখানে যে টেস্ট পেপারের মধ্যে যে প্রশ্নটি আছে 7 নম্বর প্রশ্নটি দেখো যে উদ্দীপকের আলোকে 7-8 নম্বর প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকের আলোকে উদ্দীপকের দেখো উদ্দীপকের আলোকে 7 নং ও 8 নং প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর অপশন। তাহলে উদ্দীপকটা আগে লিখি চলো। 5% বার্ষিক 5% বার্ষিক মুনাফায় 500 টাকা 3 বছরের জন্য বিনিয়োগ করা হলো। 5% বার্ষিক মুনাফায় 500 টাকা 3 বছরের জন্য বিনিয়োগ করা হলো। বিনিয়োগ করা হলো। তাহলে 5% বার্ষিক মুনাফা 500 টাকা 3 বছরের জন্য বিনিয়োগ করা হলো। সরল মুনাফা কত? 7 নম্বরে বলা হচ্ছে যে সরল মুনাফা কত টাকা হবে। সরল মুনাফা কত টাকা হবে? 1 নম্বরের অপশন 100। 2 নম্বরের অপশন হচ্ছে 75। 3 নম্বরের অপশনটা হলো তোমার 50। 4 নম্বরের অপশন হচ্ছে তোমার 25। সরল মুনাফা দেওয়া আছে। 4টে অপশন। তথ্য ব্যাখ্যা দেখো। তথ্য ব্যাখ্যা, এখানে তোমার বার্ষিক মুনাফার হার, এই তাহলে মুনাফার হার আর কিন্তু দেওয়া আছে 5%। এখানে মুনাফার হার আর এর মান 5%, এটা কিন্তু তোমরা জানো। হ্যাঁ, এবং আসল হইল পি। আসল পি এর মান 500 সময়, আমি একটু বিস্তারিত লিখে বলছি, n = 3 বছর। দেখো শর্ট প্রশ্ন যেহেতু খুব দ্রুত করবা, এগুলো লেখার দরকার নেই। কথাবার্তা তোমরা আর মানে ডাইরেক্ট লিখবা 5%, পি লিখবা, এত জানাই আছে n = সময়। তাহলে মুনাফা কত টাকা হবে? তাহলে আমরা জানি সরল মুনাফা, সুতরাং সরল মুনাফা আই সমান পি এনআর। তাহলে পি এর মান 500, এন এর মান 3, আর এর মান 5%, তার মানে 100/5, 3 গুণন 100/5। 0 কেটে ফেলো, 3 × 5 = 15, 5 × 15 = 75। কাজেই 2 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা একটু বুঝতেই পেরেছো। ওকে,
এখন আমাদের 7 নম্বর প্রশ্নটি ছিল চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা হবে, সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখি চক্রবৃদ্ধি মুনাফা এটি আমরা বুঝে নিতে পারি। ওকে, উদ্দীপকের আলোকে দেখো চক্রবৃদ্ধি মুনাফা এখানে হচ্ছে দেওয়া আছে যে 5% বার্ষিক 5% বার্ষিক মুনাফা 500 টাকার 3 বছরের জন্য বিনিয়োগ, 3 বছরের জন্য বিনিয়োগ করা হলো। 8 নম্বরের প্রশ্নটি চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা হবে। চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা হবে, এটি কিন্তু প্রশ্ন। 1 নম্বরের অপশন 41.81, 2 51.25, 3 78.81, 4 78.95। এই 4টি অপশন দেওয়া আছে। তাহলে আমরা দেখি চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে এখানে দেখো আর হলো সুদের হার বা মুনাফার বার্ষিক সুদের হার আর ইকুয়াল টু 5%। এটি কিন্তু আমরা লিখতে পারি 100 ভাগের 5 ভাগ দিলে হবে 0.05। 2 ঘর বামে দশমিক যাবে। এর মান 3 বছর। আর আসল পি ইকুয়াল টু, আমি শর্টকাট করছি, 500 টাকা। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা কত। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা হবে সি মাইনাস পি। তাহলে সি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, এটির মান হলো পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস পি, এটি সূত্র। তাহলে আমরা এখানে পি এর মান 500, 1 প্লাস আর এর মান 0.05 হোল টু দি পাওয়ার 3 মাইনাস হলেও 500 হবে পি এর মান। এখন আমরা দেখি, তোমরা ক্যালকুলেটর চাপো, সাইন্টিফিক ক্যালকুলেটর থাকলে এটি সহজেই বের করা যাবে। তাহলে আমরা 1.05 গুণ করো 3 বার, এটিরে 1.05কে 1.05 গুণন 1.05 গুণন 1.05 গুণন দিলাম 3 বার, যেহেতু আমার কাছে সাইন্টিফিক ক্যালকুলেটর নেই। আর এটিকে গুণ দাও 500 দ্বারা, দেখো কত হয়। মোট পেলাম তোমার 578.8125। 578.8125, 578.8125 মাইনাস 500। কাজেই আমরা এখানে বাদ দিতে পারি, মাইনাস দাও 500। ওকে, এখানে আমরা পেলাম 78.81। তাহলে 78.81, এই যে 3 নম্বরের অপশনটি হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছো। ওকে, তাহলে চলো আমরা যাই এবার অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। দেখো, তাহলে এটি আমরা মুছে নিতে পারি। চলো,
আমরা অন্য প্রশ্নটির সমাধানে যাব। এখন দেখো 9 নম্বরের প্রশ্নটি হচ্ছে, সেটি আমরা এখন সমাধান করব। 9 নম্বরের প্রশ্নটি হলো, এখানে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 দেখো যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, দেখো একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার এককে দেওয়া আছে, সেমি এককে, দেখো সেন্টিমিটার এককে দেওয়া আছে। 3টি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার এককে দেওয়া। নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব? নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা যাবে বা সম্ভব? তাহলে 1 নম্বরে দেখো অঙ্কন করা যাবে। 1 নম্বর অপশনটা হলো 5, 6, 18। 2 নম্বর অপশন 6, 7, 19। 6, 7, 19। 3, 7, 8, 17। এরপরে হচ্ছে এখানে 9, 6, 13। 9, 6, 13 দেওয়া আছে। এক্ষেত্রে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব? তাহলে তথ্য ব্যাখ্যা দেখো, তথ্য ব্যাখ্যা। আমরা জানি ত্রিভুজের যে কোনো 2 বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হলে ত্রিভুজ আঁকা সম্ভব। এই সূত্রটি মনে রাখো। তাহলে দেখো, এটি আমরা মুখে মুখেই বলতে পারি যে ত্রিভুজের যে কোনো 2টি বাহুর যোগফল যদি তৃতীয় বাহুর চাইতে, তাহলে এখানে দেখো 2 বাহুর বাম দিক থেকে যোগ করো, তাহলে দেখো 5, 6, 5 আর 6 যোগ করো 11, 18 চাইতে ছোট, তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। বলা হচ্ছে যে ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর ব্যাখ্যা ত্রিভুজের, লিখেই দিই যে ত্রিভুজের যে কোনো, দেখো 2 বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এই সূত্র, ত্রিভুজের যে কোনো 2 বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হলে ত্রিভুজ আঁকা সম্ভব। হলে বৃহত্তর হলে ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে এখানে তুমি দেখো ত্রিভুজের যে কোনো 2 বাহুর যোগফল 5 আর 6, 11, তাহলে এই ক্ষেত্রে সম্ভব নয়। এখানে দেখো যে 5 আর 7, 12, 19, এই ক্ষেত্রেও সম্ভব নয়, বৃহত্তর নয়। এখানে হলো 7 আর 8, 15, 17, এই ক্ষেত্রেও সম্ভব নয়। কাজেই 9 আর 6, 15, 13 চাইতে বড়। তাহলে চতুর্থ অপশানটি তোমার যে 6, 9, 15 এই সূত্র মানে, তাহলে আমরা ত্রিভুজ আঁকতে পারবো। তাহলে এই অপশনটি সঠিক উত্তর হচ্ছে 4 নম্বরের অপশন। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। দেখো অন্য একটি প্রশ্নের সমাধান হচ্ছে এখানে যে এখানে তুমি দেখো যে এটি শেষ, আমরা যাই 10 নম্বরের প্রশ্নটি হচ্ছে। এখানে দেখো 10 নম্বরের যে প্রশ্ন, সেটি হলো তোমার
যে একটি বেলুনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, একটি বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, বেলুনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 168 বর্গ সেন্টিমিটার। এই বর্গ সেন্টিমিটার হলো 168 বর্গ সেন্টিমিটার ও উচ্চতা 3 সেন্টিমিটার হলে উচ্চতা 3 সেন্টিমিটার হলে পরিধি কত সেন্টিমিটার হলে এর পরিধি কত সেন্টিমিটার সেটি কিন্তু বের করতে হবে। আমার 1 নম্বরের অপশনটি হলো তোমার 68, 2 নম্বরের অপশন 56, 3 নম্বরের অপশনটা হচ্ছে তোমার 24, 4 নম্বরের অপশন 21। আমার এই 4টে অপশন দেওয়া আছে। তাহলে আমরা দেখি যে এই 4টি অপশনের মধ্যে তথ্য ব্যাখ্যা করি আমরা। দেখো তথ্য ব্যাখ্যা, এখানে 4টি অপশন দেওয়া আছে। একটি বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এত, তাহলে আমরা জানি যে বেলন হচ্ছে এই যে এরকম, যেটি চিত্রে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। তাহলে দুটি বক্রপৃষ্ঠ হচ্ছে এইটুকু, বেলনের এই বক্রপৃষ্ঠ, এটির ক্ষেত্রফল হচ্ছে 2, পরিধি বা ব্যাসার্ধ 2 পাই আর, আর এটি হচ্ছে পাই আর স্কোয়ার, এটিও কিন্তু বৃত্তাকার পাই আর স্কোয়ার। আর এইখান থেকে তোমার এটুকুর উচ্চতা হলো তোমার এইচ, এর মান কিন্তু তোমার দেওয়া আছে 3। তাহলে একটি বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আমরা জানি। সুতরাং বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হলো তোমার 2 পাই আর এইচ, এটি হলো বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। আর বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া থাকলে এর পরিধি উচ্চতা দেওয়া আছে, তাহলে পরিধি হচ্ছে তোমার এটুকু 2 পাই আর। সুতরাং প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে 2 পাই আর এইচ ইকুয়াল টু 168 বা পরিধি 2 পাই আর ইকুয়াল টু এইচ আমরা লিখতে পারি। এইচের মান আমরা বসিয়ে দিই 3, এখানে এইচের মান 3 দেওয়া আছে। ডাকে দেখো উচ্চতা এইচ 3, 68, তাহলে কাটাকাটি করলে এখানে আমরা পাই 56। দেখো 56 বর্গ সেন্টিমিটার, না সরি 2 পাই আর, অর্থাৎ বেলনের পরিধি হচ্ছে তোমার 56। এই 2 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। 2 পাই আর এর মান অর্থাৎ পরিধি, এটি যেহেতু পরিধি, এর নাম হলো 2 পাই আর, মানে বেলনের পরিধি হচ্ছে 2 পাই আর। তাহলে 2 পাই আর এর মান বের করলাম আমরা, 3 5 15 তাহলে 1 318, তার কাজেই এটি হচ্ছে তোমার 56। 2 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, তাহলে আমার এটির তথ্য ব্যাখ্যা এখানে তোমাদের আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। এখানে দেখো যে অন্য প্রশ্নটি আমাদের, দেখো হ্যাঁ, অন্য প্রশ্নটি হচ্ছে এখানে আমরা লিখি যে অন্য প্রশ্নটি হচ্ছে এখানে 11 নম্বর প্রশ্নটি। দেখো যে একটি 11 নম্বর প্রশ্ন, যে কেন্দ্রীয় প্রবণতার নির্ভরযোগ্য পরিমাপ কোনটি? কেন্দ্রীয় প্রবণতার নির্ভরযোগ্য পরিমাপ কোনটি? পরিমাপ
কোনটি সেটি বের করতে হবে। 1 গড়, 2 মধ্যক, গড় মধ্যক, 3 প্রচুরক, প্রচুরক, 4 বিচ্যুতি, বিচ্যুতি। তাহলে এখানে কেন্দ্রীয় প্রবণতার নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে তোমার, আমরা এটি মুখোমুখি উত্তর দিতে পারি, এটি কিন্তু থিওরিটিক্যালের মতোই, এটি হচ্ছে মধ্যক। আশা করি যে তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, গড়, মধ্যক 11 নম্বর ক। গড় হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার নির্ভরযোগ্য পরিমাপ হচ্ছে কোনটি? গড়, মধ্যক, প্রচুরক, বিচ্যুতি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে তোমার 4টি অপশান দেওয়া আছে। নির্ভরযোগ্য পরিমাপ হচ্ছে কোনটি? একেবারে নির্ভরযোগ্য পরিমাপ হচ্ছে তোমার 1 নম্বর অপশানটি ক। গড় করলে কেন্দ্রীয় প্রবণতার অর্থাৎ নির্ভরযোগ্য একমাত্র মানে অপশান বা কেন্দ্রীয় প্রবণতা নির্ভরযোগ্য পরিমাপ। আমরা তাহলে এটি মুছে নিতে পারি, এটি মুখোমুখি উত্তর দেওয়া যাক। গড়ই হচ্ছে তোমার কেন্দ্রীয় প্রবণতার সবথেকে অর্থাৎ নির্ভরযোগ্য একটি অপশান। আমরা 12 নম্বরে যাই, দাও, এটি আমি এত ব্যাখ্যা করি নাই। দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3 এবং কর্ণের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার? হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? একে আমরা অপশান 150 বর্গ সেন্টিমিটার, 2 300 বর্গ সেন্টিমিটার, 4 নম্বর অপশন 600 বর্গ সেন্টিমিটার, 4 নম্বরে 750 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা এটা বুঝতেই পেরেছ। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, তাহলে দড়ি ব্যাখ্যা দেখো, দড়ি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য ধরে নিলাম আমরা, দৈর্ঘ্য 4x এবং ব্যাখ্যা দেখো আয়ত ক্ষেত্রের প্রস্থ ধরে নাও 3x। তাহলে দৈর্ঘ্য প্রস্থ এখানে ধরে নিলাম এত, অত আয়তক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের কোণের দৈর্ঘ্য যদি আয়তক্ষেত্রটি এরকম হয়, দেখো যদি আয়তক্ষেত্রটি এইরকম হয় তাহলে এর দৈর্ঘ্য ধরলাম 4x, প্রস্থ 3x, কর্ণের দৈর্ঘ্য যদি এইখান থেকে এ বি সি ডি হয় তাহলে এস স্কোয়ার, সুতরাং কর্ণ এস স্কোয়ার ইকুয়াল টু আমরা এটিও কিন্তু 4x, তাহলে এটি হবে তোমার 3x। তাহলে এস স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ বি স্কোয়ার বিসি স্কোয়ার, এ বির মান 3x স্কোয়ার আর বিসির মান 4x স্কোয়ার, এটির মান হচ্ছে তোমার 25। কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে দেখো, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 25 বা 625, আর এটি 9 নং 81 x স্কোয়ার, না 3 3 9x 16
এক্স স্কোয়ার, 25 এক্স স্কোয়ার 625 বা কর্ণ এসি, তাহলে আমরা 25 এক্স স্কোয়ার অল সাইড পরিবর্তন করি বা 25 বা 625, তাহলে আমরা পাই এখানে 25 এখানে পেলাম অনলি 25। দেখো সরি 25 625 ভাগ দিল অনলি 25, তাহলে এক্স স্কোয়ারের মান পেলাম অনলি 25। তাহলে এক সমান আমরা পাবো 25, তাহলে 5। ওকে, অতএব এক্সের মান আমরা পেলাম 5। তাহলে যদি এক্সের মান যদি 5 হয়, সুতরাং দৈর্ঘ্য, সুতরাং দৈর্ঘ্য হবে শর্টকাট করো 4 পূরণ 5, 4 5 20, এখানে দৈর্ঘ্য হলো তোমার 20। অতএব প্রস্থ, দেখো প্রস্থ হলো 3 গুণন 5, 3 5 15। অতএব দেখেন ক্ষেত্রফল, ক্ষেত্রফল শর্টকাট করি 20 গুণন 15, 15 গুণে 30, 300 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে 2 নম্বর অপশনটি হচ্ছে আমার সঠিক উত্তর। দেখো পুরো অঙ্কটা করে আমার এই উত্তরটি বের করতে হয়েছে। তাহলে যদি তোমরা কোনো প্রশ্ন দেখবা 35 সেকেন্ড, আবার কোনো প্রশ্ন 3-4 মিনিট লাগতে পারে, তাহলে তোমরা সেটা গড় করে নেবা, অতি দ্রুত প্রশ্নগুলো সমাধান করার জন্য নিয়মিত প্র্যাকটিস করবা। ওকে, তাহলে চলো আমরা এটি মুছে নিতে পারি। দেখো যে এইখানে আমরা এটি মুছে নেই, এই দেখো এইবার দেখো আমরা যাই বৃত্তের 13 নম্বর প্রশ্নটি। দেখো এখানে যে বৃত্তের কেন্দ্র হতে বৃহত্তম জায়ের উপর লম্ব দূরত্ব কত মিটার? বৃত্তের কেন্দ্র হতে বৃহত্তম জায়ের উপর, বৃত্তের কেন্দ্র হতে বৃহত্তম জায়ের লম্ব দূরত্ব কত মিটার? বৃহত্তম জায়ের উপর লম্ব দূরত্ব কত মিটার? এটি হচ্ছে প্রশ্ন 1 নম্বরে 0 খ 1 2 3 1 2, গ নম্বরে হচ্ছে 3। এখন এইখানে দেখো যে ব্যাখ্যাটা হচ্ছে যে এখানে যদি আমরা একটা বৃত্ত আঁকি, দেখো এই বৃত্ত যদি তুমি আঁকো, তাহলে এই কেন্দ্র দিয়া যে বৃত্তের যারা অতিক্রম করে সেটা কিন্তু ব্যাস, যদি ও কেন্দ্র দিয়া বৃত্তের যা অতিক্রম করে এটি হচ্ছে বৃহত্তম যা। তাহলে বৃত্তের কেন্দ্র হতে বৃহত্তম জায়ের উপর, বৃহত্তম জায়ের উপর অঙ্কিত লম্ব দূরত্ব কত মিটার? কেন্দ্র থেকে জায়ের উপর অঙ্কিত লম্ব দূরত্ব কত মিটার, সেটা কিন্তু তোমার প্রশ্ন। তাহলে এইখানে যদি তোমার লম্ব কেন্দ্র থেকে তো কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব তো দূরত্ব এখানে নাই, তাহলে এখানে বৃত্তের কেন্দ্র হতে বৃহত্তম জায়ের উপর অঙ্কিত লম্ব দূরত্ব কত, সেটা কিন্তু তোমার এখানে 13 নম্বর প্রশ্নটি হচ্ছে ক 0। কারণ হচ্ছে এখানে কোনো যা অঙ্কন করা, এই বৃহত্তম জায়ের উপর কোনো লম্ব অঙ্কন করা যাচ্ছে না, এটির মান হবে তোমার 0। কারণ কি আমরা জানি যে দেখো যে বৃত্তের কেন্দ্র থেকে
এখানে কোনো জায়ের উপর লম্ব আঁকলে ওই লম্বের দূরত্ব বের করা যায়। তাহলে এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, এবি যদি যা হয়, তাহলে এই ওডি যদি লম্ব দূরত্ব, তাহলে এই লম্বের দূরত্ব অঙ্কন করা যা এই লম্বের দূরত্ব বের করা যায়। সরি, আর কিন্তু কেন্দ্র দিয়ে যদি কোনো যা অতিক্রম করে এই জায়ের উপর কোনো লম্ব অঙ্কন করা যায় না। কাজেই এর তাহলে বোঝা গেল যে বৃত্তের কেন্দ্র থেকে অর্থাৎ বৃহত্তম জায়ের উপর কোনো লম্ব অঙ্কন করা যায় না। তাহলে বৃহত্তম জায়ের উপর যদি লম্ব অঙ্কন করা না যায়, তাহলে লম্ব দূরত্ব হবে তোমার কত? 0। আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জায়ের উপর অঙ্কিত লম্বের দূরত্ব বের করা যায়, এটি হচ্ছে তোমার বৃত্তের কেন্দ্র। আর এবি যদি যা হয়, এই জায়ের উপর অঙ্কিত লম্ব হচ্ছে তোমার ওডি হচ্ছে দূরত্ব। তাহলে এই ক্ষেত্রে কোনো লম্বই অঙ্কন করা যাচ্ছে না, যেহেতু বৃহত্তম জায়ের উপর, বৃহত্তম জায়ের উপর লম্ব দূরত্ব কত? সেটি হচ্ছে তোমার 0। ওকে, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। বৃহত্তম জায়ের উপর কোনো লম্ব অঙ্কন করা যায় না। তাহলে আমরা এটি তোমার মুছে নিতে পারি। ওকে, দেখো এইখানে আমরা 14 নম্বরের অপশনটি ত্রিভুজের শীর্ষবিন্দুগামী বৃত্তের নাম কি? 14 নম্বরে আছে একটা অপশন ত্রিভুজের, দেখো ত্রিভুজের, দেখো শীর্ষ বিন্দু গামী, ত্রিভুজের শীর্ষবিন্দুগামী বৃত্তের, দেখো বৃত্তের নাম কি? ত্রিভুজের শীর্ষবিন্দুগামী বৃত্তের নাম কি? 1 নম্বরের অপশন, দেখো শীর্ষবিন্দুগামী বৃত্তের নাম আমরা যদি ত্রিভুজটা অঙ্কন করে নিই, দেখো এই হলো ত্রিভুজ, এই ত্রিভুজের শীর্ষবিন্দুগামী বৃত্তের নাম আমরা জানি এটি হচ্ছে তোমার পরিবৃত্ত। চিত্র হচ্ছে তোমার কি বৃত্ত? পরিবৃত্ত। তাহলে 1 নম্বরে অপশনটা হলো দেখো অন্তবৃত্ত, অন্তবৃত্ত। 2 নম্বরের অপশন পরিবৃত্ত, পরিবৃত্ত, উপবৃত্ত। 4 নম্বরে বহির্বৃত্ত, বহির্বৃত্ত। তাইলে বহির্বৃত্ত আমারটা হবে তোমার, এখানে উত্তর হচ্ছে তোমার পরিবৃত্ত। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। অধ্যায় 8 অধ্যায় আমরা এটি পড়িয়েছিলাম। ক যে 14 নম্বরের উত্তরটি দেখো খ পরিবৃত্ত, এটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছো। ওকে, তাহলে আমরা এটি মুছে নেই। এটি মুখে মুখে উত্তর দেওয়া যায়, দেখা মাত্রই, মাত্র 2 সেকেন্ডও লাগার কথা নয় যদি পড়া থাকে। 15 নম্বরে হচ্ছে একটি সমবৃত্ত ভূমিক বেলনের উচ্চতা। 15 নম্বর একটি দেখো সমবৃত্ত ভূমিক বেলনের উচ্চতা, সমবৃত্ত ভূমিক বেলনের উচ্চতা 10 সেন্টিমিটার হলে এবং ভূমির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে 10 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ বলা হচ্ছে যে 7 সেন্টিমিটার হলে এর আয়তন কত? এর আয়তন কত? 1 নম্বরের অপশন, তুমি দেখো 1 নম্বরের অপশনটি হচ্ছে যে
এক নম্বরের অপশন এটি। এখানে দেখো 1 নম্বরের অপশন 1559.38 ঘন সেন্টিমিটার। 2 নম্বরের অপশন 747.7 ঘন সেন্টিমিটার। 3 নম্বরের অপশন 314.6 ঘন সেন্টিমিটার। 157.3 ঘন সেন্টিমিটার। এই 4টি অপশন তোমার দেওয়া আছে। তাহলে একটি সমবৃত্ত বেলনের উচ্চতা এত সেন্টিমিটার, ব্যাসার্ধ। তাহলে আমরা তত্ত্ব ব্যাখ্যা দেখো, এখানে বেলনের উচ্চতা এই 10 সেন্টিমিটার। ব্যাখ্যা দেখো, ব্যাখ্যা এখানে বেলনের উচ্চতা এত, আর বেলনের ভূমির ব্যাসার্ধ, আর ইকুয়াল টু 7 সেন্টিমিটার দেওয়া আছে। এবং সমবৃত্ত বেলনের উচ্চতা যদি 10 সেন্টিমিটার, তাহলে দেখো অতএব বেলনের আয়তন, অতএব বেলনের আয়তনের সূত্র হলো তোমার পাই আর স্কোয়ার এইচ। তাহলে পায়ের মান 1.416, আর এর মান 7 স্কোয়ার, এইচ এর মান 10। আমরা যদি এখন ক্যালকুলেটরে গুণ করি তাহলে দেখো আমরা গুণ করতে পারি। এখানে পায়ের মান বসিয়ে দাও। দেখো পায়ের মান বসিয়ে ক্যালকুলেশন করলে আসে তোমার 1500, দেখো 1539, 1506 গুণন হচ্ছে তোমার 49, মুছে ফেলেছি, যাক 10 গুণন, তাহলে হলো এটি হবে তোমার অপশনটি হয়তো ভুল, 39 আসে। তাহলে 1539.38 এই অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা বেলনের আয়তনের সূত্র জানি, পাই আর স্কোয়ার এইচ। এখানে পায়ের মান 3.1416 এবং আর এর মান এখান থেকে আমরা বসিয়ে দিয়েছি 7 বর্গ করলে 7 7 49, 10 দ্বারা গুণ করলে 1539.38 বর্গ ঘন সেন্টিমিটার হবে, যেহেতু আয়তন ঘন সেন্টিমিটার। 1 নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা যাই 16 নম্বরের প্রশ্নটির সমাধানে। দেখো এখান থেকে আমরা 16 নম্বর প্রশ্নটি লিখে নিতে পারি যে অর্ধবৃত্ত হতে বড় বৃত্তচাপটি কি বলা হয়। তাহলে আমরা এটি একেবারে সহজ প্রশ্ন। দেখো এটি মুখে মুখে উত্তর দেওয়া যায়, তোমরা এটি পরীক্ষার খাতায় দেখে উত্তর দিতে পারবে, এটি করা লাগবে না, আমি কিন্তু সেটি শর্টকাট তোমাদের জন্য ব্যাখ্যা করে দিচ্ছি। 16 নম্বরের প্রশ্নটা হলো এরকম যে অর্ধবৃত্ত হতে বড় বৃত্তচাপকে কি বলা হয়। অর্ধবৃত্ত হতে বড় বৃত্তচাপকে কি বলা হয়। তাইলে দেখো 1 নম্বরের অপশন অধিচাপ, 2 উপচাপ, 3 সমান চাপ।
সমান চাপ অসমান চাপ অসমান চাপ। এইখানে এটি একেবারে সহজ প্রশ্ন, আশা করি তোমরা এটি মুখে মুখে উত্তর দিতে। বৃত্ত চাপ হতে বড় চাপকে কি বলে? আমি তোমাদের ক্লাসে শিখিয়েছিলাম। দেখো যে আমার ক্লাসটা হলো যে একটা তুমি বৃত্ত অঙ্কন করলে আগে, বৃত্ত অঙ্কন করার পরে তুমি একটু খেয়াল করো, তত্ত্বটা আমি ব্যাখ্যা করছি। ব্যাখ্যা এখানে তত্ত্ব ব্যাখ্যা। তাহলে আমরা জানি যে এই যে পরিধি, এই পরিধির বেশি অংশ থেকে কোনো অংশ কাটলে এটির নাম হচ্ছে উপচাপ, এটি হলো উপচাপ। আর বেশি অংশটা যেটা হচ্ছে তোমার এইটুক থেকে এই পর্যন্ত, এটি হচ্ছে তোমার অধিচাপ। তাহলে আমরা প্রশ্ন উত্তরটি হয়তো বা তুমি নিজেই দিতে পারো। এই বেশি অংশটার নাম যদি অধিচাপ, তাহলে উত্তরটি হবে তোমার অধিচাপ। বলা হচ্ছে যে অর্ধবৃত্ত হতে বৃহত্ত বড় বৃত্তচাপটি কি বলা হয়? অধিচাপ। ওকে, আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে আমরা এটি মুছে নিতে পারি। ধন্যবাদ। দেখো আমরা এটি মুছে নিলাম। এরপরে দেখো 17 নম্বর প্রশ্ন। দেখো 17 নম্বরের প্রশ্নটা হচ্ছে এরকম যে কট ইকুয়াল টু দেওয়া আছে প্রশ্নে যে কট থিটা √3 হলে সাইন 2 থিটা সমান কত? অপশন 1 খ 2/√3, 3/2, 4/2। তাহলে আমরা অপশন 4টি দেখি। এখানে দেখো যে দেওয়া আছে তত্ত্ব ব্যাখ্যা হলো যে এইখানে তোমার কট ইকুয়াল টু cot থিটা √3 বা cot আমরা লিখতে পারি, cot যদি √3 হয় তাহলে cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি মান 1/√3 আর cot 30 ডিগ্রি মান √3। তাহলে বা থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, আমরা পেলাম 30 ডিগ্রি। অতএব সাইন 2 থিটা এটি সমান আমরা লিখতে পারি 2 গুণন 30। তাহলে আমরা লিখতে পারি সাইন 60 ডিগ্রির মান √3/2। তাহলে এটির উত্তর হচ্ছে তোমার 3 নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। 3 নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। 17 নম্বরের প্রশ্নটি 3 নম্বরের উত্তরটি সঠিক উত্তর। তুমি গ নম্বরের অপশনটি এখানে হচ্ছে সঠিক উত্তর। কাজেই আমরা এটি মুছে নিতে পারি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ ত্রিকোণমিতি অংশের প্রশ্নটি। ওকে, তাহলে আমরা এটি মুছে নেই। এখন যাব দেখো 18 নম্বরের প্রশ্নের সলিউশনটা কিভাবে করা যায়। ওকে, দেওয়া আছে 18 নম্বরে দেওয়া আছে যে x + 1/x = হলে √5 হলে, তাহলে আমাদের 1 নম্বরের অপশন দেখো এখানে হচ্ছে যে 1 নম্বরের অপশনটা হলো x² - √5x + 1 0। 2 নম্বর x মাইনাস 1/x = 1। 3 নম্বর অপশন x² + 1/x² =
5 নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? প্রশ্নটা হলো এরকম যে নিচের কোনটি সঠিক? ক নম্বরের অপশন তুমি দেখো এখানে আছে 1 2। খ নম্বরের অপশন 1 3 1 3। গ নম্বরের অপশন 2 3। গ নম্বরের অপশন 1 2 3। তিনোটাই 1 2 ও 3। যাক, এখন গমে এইখানে দেখো যে আমাদের যে তত্ত্ব ব্যাখ্যা সেটি হচ্ছে, এখানে আমরা একটু দেখি যে 1 নম্বরের যে অপশনটি সেটি একটু প্রমাণ করার চেষ্টা করি। দেওয়া আছে, দেওয়া থেকেই শুরু করি। মাইনাস প্লাস দেওয়া আছে ইকুয়াল টু √5, বা এখানে সরল করলে x² √5 বা x² √5x গুণ করে এদিকে নিয়ে আসলাম একেবারে ইকুয়াল টু 0। তাহলে 1 নম্বর অপশনটি সঠিক। 1 নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক। তাহলে 2 নম্বর অপশনটি আমরা দেখি। x ইকুয়াল টু +1 √5, তাহলে x² বর্গ করলে x² + 1/x² + 2 ইকুয়াল টু 5, বা এটির যদি আবার বর্গ করি a² + b² - b হোল স্কয়ার 4ab। যদি আমরা নেই 2, এখানে থাকে তোমার 3, তাহলে a² + b²। আমি যদি নেই a - b হোল স্কয়ার প্লাস 2ab, বা হোল স্কয়ার 3 থেকে যদি আবার বাদ দিই 2, থাকে কত 1। তাহলে এটি সমান 1, তাহলে এটিও সঠিক। আবার যদি এখানে আমরা লিখি x² + 1/x², লেফট হ্যান্ড সাইড প্লাস b হোল স্কয়ার লেফট হ্যান্ড সাইড তাহলে -2, এটি হচ্ছে 3। তাহলে এটি কিন্তু সঠিক নয়। তাহলে 1 আর 2 হচ্ছে তোমার সঠিক অপশন। 1 নম্বরের অপশন হচ্ছে তোমার 1 আর 2 হচ্ছে তোমার সঠিক অপশন। ওকে, আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। 3 নম্বর অপশনটি কিন্তু সঠিক নয়, এটি কিন্তু সমান পাস হয় না। b² a + b হোল স্কয়ার -2ab। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। 18 নম্বরের প্রশ্নটি এখানে শেষ হলো। এখন আমরা যাব অন্য একটি প্রশ্নের সমাধানে। ওকে, তাহলে আমরা এটি মুছে নিতে পারি। দেখো, এইবার দেখো, এইবার আমরা লিখতে পারি যে 19 নম্বরের যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে যে গমের সুজি ও ভুসির অনুপাত এত হলে
পরিমাণ কত? 19 নম্বরের অপশনটি হচ্ছে যে গমে সুজি ও ভুসির অনুপাত। দেখো, গমে সুজি ও ভুসির অনুপাত 3:2 হলে গমে সুজির শতকরা পরিমাণ, গমে সুজির শতকরা পরিমাণ কত? শতকরা পরিমাণ কত হচ্ছে? সুজির শতকরা পরিমাণ কত? 1 নম্বরের অপশানটি হচ্ছে তোমার 75%, 2 নম্বরের অপশন 60%, 3 নম্বরের অপশন 40%, 4 নম্বরের অপশন হচ্ছে 30%। তাহলে আমরা দেখি এই প্রশ্নগুলোর উত্তর। গমে সুজি ভুসির অনুপাত এত হলে গমে সুজির শতকরা পরিমাণ, সুজি হচ্ছে, তাহলে ভুসি 2 হলে সুজি, তাহলে ভুসি এখানে ব্যাখ্যা দেখো, তত্ত্ব ব্যাখ্যা যে সুজি ও ভুসির অনুপাত 3:2, তাহলে সুজির শতকরা পরিমাণ কত? সুজির শতকরা পরিমাণ কত? শতকরা পরিমাণ কত হচ্ছে? তাহলে গমে যদি সুজি ও ভুসির অনুপাত 3:2 হলে তাহলে সুজি তোমার, যদি এখানে দেখো যে অনুপাতটা দেওয়া আছে, দেখো আমরা এখানে গম এবং সুজির মধ্যে যে অনুপাতটা আছে সেটা হচ্ছে, দেখো এখানে গম, এখানে সুজি অনুপাত, ব্যাখ্যাটা দেখো, সুজি অনুপাত ভুসি সমান 3:2, সুতরাং অনুপাতের যোগফল হচ্ছে, এখানে অনুপাতের যোগফল 3, 2, 5। তাহলে এতর মধ্যে, অতএব এত 5-এর মধ্যে তোমার সুজির পরিমাণ হইল তোমার 3 ভাগ 3, 1-এর মধ্যে সুজির পরিমাণ হবে, তাহলে 5/3, অতএব 100-র মধ্যে সুজির পরিমাণটা হবে, এখন 3 × 100/5 কাটলে 5-20 100, 3-20 60%, অর্থাৎ গমে সুজির পরিমাণ হবে 60%। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো। এখানে সুজি এবং ভুসির অনুপাত দেওয়া আছে 3:2। আমরা যদি এটিকে যোগ করি তাহলে 3 + 2 অনুপাতে রাশিগুলির যোগফল, অনুপাতের রাশিগুলির যোগফল 3, 2, 5, তাহলে 5-এর মধ্যে সুজির পরিমাণ 3, 1-এর মধ্যে কত, 100-র মধ্যে কত, 60% সুজি আছে। ওকে, আজকের মতো আমার ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। বাকিগুলো পরবর্তী পর্বে দেওয়ার জন্য চেষ্টা করব। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় হবিগঞ্জ নির্বাচনী পরীক্ষা 2025 বহু নির্বাচনী প্রশ্নের আমরা 19টি প্রশ্নের সমাধান ব্যাখ্যা সহ এখানে বিশ্লেষণ করেছি এবং বাকিগুলো পরবর্তী প্রশ্নে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তবে বিশেষ কথা, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা কী করবা, সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আর ভিডিওটি বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করবে, একটি কমেন্ট, একটি লাইক অবশ্যই করে যাবা। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো। ওকে।